আচ্ছা, শোনো, এর আগের দিন তাহলে আমরা মাসেল মুভমেন্টেরই তোমরা ওইটা কিন্তু করবা একটা দিন, মাসেলের মুভমেন্টের মেকানিজম। মাসেল মুভমেন্টের মেকানিজম আর কয়েকটা স্কেলিটাল সিস্টেমটা একটু স্টার্ট করেছিলাম, যেখানে আমরা স্কাল করেছিলাম, তাই না? স্কাল, আর মনে হয় ভার্টিব্রাল কলাম, আর স্টারনাম করেছিলাম, এই এতটা। তো আজকে আমরা বাদ বাকি স্কেলিটাল সিস্টেমের বাদ বাকিটা কমপ্লিট করে নিই। আর দুই একটা ডিজিজ আছে আমাদের স্কেলিটাল সিস্টেম রিলেটেড, কয়েকটা ডিজিজ দেখে নিই, তাহলে এটা কমপ্লিট। তাহলে দেখো, প্রথমে চলে আসি হচ্ছে রিবস। দেয়ার আর 12 পেয়ার্স অফ রিবস। এই যে দেখো, এখানে নাম্বারিং করা আছে, 1 2, এই যে এগুলো হচ্ছে এক একটা রিবস, এগুলো হচ্ছে এক একটা রিবস। সো 12 পেয়ার্স অফ রিবস। এবার ইচ রিব ইজ এ থিন ফ্ল্যাট বোন কানেক্টেড ডরসালি টু দা ভার্টিব্রাল কলাম। ডরসালি মানে প্রত্যেকটা রিবস পেছন দিকে ভার্টিব্রাল কলামের সাথে লেগে আছে, এন্ড ভেন্ট্রালি টু দা স্টারনাম মানে সামনের দিকে স্টারনামের সাথে লেগে আছে। এই যে এখান থেকেও দেখিয়ে দিচ্ছি, প্রতিটা রিবস আচ্ছা, প্রতিটা রিবস এই যে পেছন দিকে ভার্টিব্রাল কলামের সাথে লেগে আছে। এই যে এটা হচ্ছে একটা রিব, এই যে ভার্টিব্রাল কলাম পেছন, ডরসালি মানে পেছন দিকে, তাহলে পেছন দিকে ভার্টিব্রাল কলামের সাথে লেগে আছে। আর এই যে দেখো সামনের দিকে গিয়ে আলটিমেটলি এই যে স্টারনামের সাথে লেগে আছে। কিন্তু দেখবে যে রিবস এর লাস্টের দিকটা মানে যেই জায়গাটা যেখানে স্টারনামের সাথে লেগে আছে, এই যে লাস্ট পোর্শন গুলো বোনস দিয়ে তৈরি না, লাস্ট পোর্শন গুলো কার্টিলেজ দিয়ে লাগানো থাকে। মানে স্টারনামের সাথে যখন রিবসটা লাগে, ওটা কার্টিলেজ দিয়ে লাগে। কিন্তু ভার্টিব্রাল কলামে যেটা লেগে থাকে ওটা মানে বোনস, ওটা রিবস এর বোনস পার্টটাই লেগে থাকে ভার্টিব্রাল কলামের সাথে যখন লাগে। কিন্তু সামনের দিকে যখন স্টারনামের সাথে লাগবে তখন দেখো এগুলো কার্টিলেজ। এই যে দেখো এখানে লেখা আছে কোস্টাল কার্টিলেজ, এগুলোর নাম আলাদা আলাদা নাম আছে, যাই হোক এগুলো এক একটা কার্টিলেজ দিয়ে লেগে থাকে। হ্যাঁ, এবার আহ তাহলে দেখে নাও, ভেন্ট্রালি টু দা স্টারনাম মানে সামনের দিকে স্টারনামের সাথে লেগে আছে। এইবার পেছন দিকে যে ভার্টিব্রাল কলামের সাথে যে লেগে থাকে, সেইটার আবার দুটো আর্টিকুলেশন হয়। ইট হ্যাজ টু আর্টিকুলেশন সারফেসেস অন ইটস ডরসাল এন্ড অ্যান্ড ইজ হেন্স কল্ড বাইসেফালিক। মানে এক একটা ভার্টিব্রাল কলাম আমরা যদি দেখি, ধরে নাও আহ এই যে এই ভার্টিব্রাল কলামটাকে আমি আইসোলেট করে এইটা হচ্ছে সামনের দিক আর এইটা হচ্ছে পেছনের দিক। পেছনের দিকটা যদি আমরা দেখি, তাহলে এই যে দেখো এই জায়গাটা একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, এইখানে দেখো দুটো গর্ত আছে, ঠিক না? এই যে এই এন্ডটার দিকে দেখো দুটো গর্ত আছে, তার মানে ভার্টিব্রাল কলামের সাথে দুই জায়গায় আর্টিকুলেট হয়ে থাকে। সেই জন্য এটাকে বলে বাইসেফালিক। বাই মানে দুই। জিনিসটাকে এবার যদি আমরা যেই জায়গাটায় ভার্টিব্রাল কলামের সাথে যেই জায়গাটায় লেগে আছে, ভার্টিব্রাল কলামের সাথে যেই জায়গাটায় লেগে আছে এই যে এই জায়গাটায়, আচ্ছা, তাহলে আমরা যদি একটা রিবকে যদি আমরা হাইট করি, ধরে নাও এইটাকে যদি হাইট করি, এইখানেও দেখো দুটো
এইখানেও দেখো দুটো উঁচু উঁচু জায়গা আছে, বুঝতে পারলাম? ভার্টিব্রাল কলামের এক একটা ভার্টিব্রার মধ্যেও দেখো দুটো উঁচু উঁচু জায়গা আছে, আর রিবের মধ্যে দুটো গর্ত আছে। তাই এই গর্তের মধ্যে এই দুটো মানে ভার্টিব্রির এই দুটো উঁচু জায়গা ভার্টিব্রা তোমার রিবের যে দুটো গর্ত আছে ওর মধ্যে ঢুকে থাকে। তাই বলেছে টু আর্টিকুলেশন সারফেস অ্যাট দি ডরসাল সাইড, মানে যেই জায়গাটায় ভার্টিব্রাল কলামের সাথে লেগে আছে পেছন দিকে, সামনের দিকে না, পেছনের দিকে, রিবের পেছনের দিকটাতে দুটো আর্টিকুলেশন সারফেস আছে যেটা দিয়ে ভার্টিব্রির সাথে লেগে থাকে। তাহলে সেই জন্য এটাকে বলে বাইসেফালি। জিনিসটা বুঝতে পারলে তো? এরকম কোনো ছবি এনসিইআরটি তে নেই, তাই আমি ওইখান থেকে দেখালাম। আচ্ছা, এবার দেখো প্রথম প্রথম যে সাতটা প্রথম যে 7টা ভার্টিব্রাল তোমার রিব কেজ আছে, প্রথম 7টা 7 পেয়ার্স, এইদিকে এক, এইদিকে এক, এইদিকে দুই, এইদিকে দুই, এরকম করে যে প্রথম 7টা পেয়ার আছে, এই 7টা পেয়ার তুমি দেখবে এগুলো এই যে কার্টিলেজ দিয়ে ডাইরেক্টলি স্টারনামের সাথে লেগে আছে, কার্টিলেজ দিয়ে ডাইরেক্টলি স্টারনামের সাথে লেগে আছে। তাই এদেরকে বলে হচ্ছে তোমার ট্রু রিব, এদেরকে বলে ট্রু রিব। এই যে ট্রু রিবস, ফার্স্ট 7 পেয়ার্স অফ রিবস আর কল্ড ট্রু রিবস, কারণ ওগুলো ডাইরেক্টলি কার্টিলেজ দিয়ে ডাইরেক্টলি স্টারনামের সাথে লেগে আছে। এই যে ডরসালি মানে পেছন দিকে, এগুলো থোরাসিক ভার্টিব্রির সাথে লেগে আছে। থোরাসিক ভার্টিব্রি মনে আছে তো? আমাদের টোটাল 4 রকমের ভার্টিব্রি হয়: সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। এটা তো এর আগের দিন হয়েছিল। তো থোরাসিক ভার্টিব্রির সাথে লেগে থাকে এই যে পেছনের দিকের এই যে ভার্টিব্রি গুলো, এই যে পেছনের দিকের এই ভার্টিব্রি গুলো কি, এগুলো থোরাসিক ভার্টিব্রি। এই যে দেখো লেখা আছে থোরাসিক ভার্টিব্রি, থোরাসিক ভার্টিব্রির সাথে রিবস গুলো লেগে আছে। তাহলে ডরসালি মানে কি, পেছন দিকে, ডরসালি মানে পেছন দিকে, থোরাসিক ভার্টিব্রির সাথে লেগে আছে। আর ভেন্ট্রালি মানে কি, সামনের দিকে, সামনের দিকে কার সাথে লেগে আছে বলো? সামনের দিকে স্টারনামের সাথে লেগে আছে। আর যেটা দিয়ে লেগে থাকে সেটার নাম হচ্ছে কার্টিলেজ দিয়ে লেগে থাকে। লাস্ট পোর্শনটা কার্টিলেজ দিয়ে তৈরি, ওটা বোনস দিয়ে তৈরি না। আর ওই কার্টিলেজটার নাম হচ্ছে হায়ালিন কার্টিলেজ। আমাদের বডিতে 3 রকমের কার্টিলেজ দেখতে পাওয়া যায়, এগুলো নেই বইতে, তাও এমনি দেখিয়ে দিচ্ছি। আমাদের বডিতে 3 রকমের কার্টিলেজ দেখতে পাওয়া যায়। এই যে দেখো, হায়ালিন কার্টিলেজ এরকম দেখতে হয়, ফাইব্রো কার্টিলেজ আর ফাইব্রাস কার্টিলেজ এরকম দেখতে হয়, আর একটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ, এগুলো এরকম দেখতে হয়। হায়ালিন কার্টিলেজের মধ্যে কার্টিলেজের যে সেলগুলো মানে কন্ড্রোসাইট গুলো একটু বেশি থাকে, কন্ড্রোসাইট গুলো একটু বেশি থাকে। ফাইব্রাস কার্টিলেজে দেখো কন্ড্রোসাইটের অ্যামাউন্ট একটু কম থাকে। আর ইলাস্টিক কার্টিলেজে কন্ড্রোসাইট তোমার বেশিও থাকে না, কমও থাকে না, মডারেট থাকে, কিন্তু এখানে ইলাস্টিক ফাইবার থাকে, তাই এটাকে ইলাস্টিক কার্টিলেজ বলে। ইলাস্টিক ফাইবার থাকে এর মধ্যে। এই যে এই দাগগুলো যে দেখা যাচ্ছে এগুলো ইলাস্টিক ফাইবার। এগুলো ইলাস্টিক কার্টিলেজ কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের কানে, তারপরে নাকের ডগায়, যেগুলো হচ্ছে তোমার ইলাস্টিক, একটু নড়ে, ফ্লেক্সিবল। তারপরে হচ্ছে ফাইব্রাস কার্টিলেজ কোথায় দেখতে পাওয়া যায়? এগুলো আমাদের ভার্টিব্রাল, যে প্রতিটা ভার্টিব্রি আছে তার মাঝখানে দেখতে পাওয়া যায়। আর আরো কিছু জায়গা আছে, পরে দেখিয়ে দেবো। আর হায়ালিন কার্টিলেজ দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের রিবস, ওই যে রিবস এর লাস্টের যে এন্ড গুলো, ওগুলো হচ্ছে হায়ালিন কার্টিলেজ। আর হায়ালিন কার্টিলেজের মধ্যে কোনো ব্লাড সাপ্লাই থাকে না। হ্যাঁ, বাইরে তোলো। হায়ালিন কার্টিলেজের মধ্যে কোনো ব্লাড সাপ্লাই থাকে না। ফাইব্রাস কার্টিলেজের মধ্যে আবার একটু ব্লাড সাপ্লাই থাকে, আর ইলাস্টিক কার্টিলেজেও একটু ব্লাড সাপ্লাই থাকে। কিন্তু হায়ালিন কার্টিলেজে নো ব্লাড সাপ্লাই, মানে এখানে কোনো ব্লাড ক্যাপিলারি কিছু থাকবে না। তো 3 রকমের কার্টিলেজ হয়, এটা জাস্ট একটু বলে দিলাম। আচ্ছা, তাহলে প্রথম 7 পেয়ার্স অফ রিবস আর নোন অ্যাজ ট্রু রিবস, কারণ ওগুলো ডাইরেক্টলি স্টারনামের সাথে লেগে আছে। কিন্তু 8, 9 আর 10 নাম্বার রিবস, 8, 9 আর 10 নাম্বার রিবস
দেখো এরা 7 নাম্বার রিবস এর কার্টিলেজের সাথে লেগে আছে, 7 নাম্বার রিবস এর এই যে কার্টিলেজের সাথে লেগে আছে, আর সেটা লেগে আছে স্টারনামের সাথে। তার মানে 8, 9 আর 10 নাম্বার রিবস ডাইরেক্টলি স্টারনামের সাথে লেগে নেই। ওগুলো ওগুলো ওদের কার্টিলেজ গুলো একসাথে ফিউজ হয়ে 8, 9 আর 10 নাম্বার রিবস এর কার্টিলেজ গুলো একসাথে দেখো ফিউজ হয়ে গেছে, মিশে গেছে। মিশে গিয়ে ওরা 7 নাম্বার যে কার্টিলেজ আছে, 7 নাম্বার রিবস এর যে কার্টিলেজ আছে সেটার সাথে লেগে গিয়ে তারপরে স্টারনামের সাথে লেগেছে। তাই এদেরকে বলে হচ্ছে ফলস রিব। যেগুলো ডাইরেক্টলি লেগে আছে ওগুলো ট্রু রিব, যেগুলো ডাইরেক্টলি লেগে নেই একসাথে ফিউজ হয়ে লেগে আছে ওগুলো হচ্ছে ফলস রিব। দেখো লেখা আছে the 8th, 9th and 10th pairs of ribs do not articulate directly with the sternum but joins the 7th rib with the help of hyaline cartilage. এদেরকে বলা হয় ভার্টিব্রোকন্ড্রাল অর ফলস রিবস। ভার্টিব্রোকন্ড্রাল অর ফলস রিব। কিন্তু স্যার তুমি তো বললা 12 পেয়ার্স অফ রিব, তাহলে 10টা হলো। এখানে 10টা হলো, লাস্টের দুটা 11 আর 12 নাম্বার রিবস ওরা স্টারনামের সাথে লেগেই থাকে না। ওরা স্টারনামের সাথে লেগেই থাকে না। এই যে দেখো, এই যে লাস্টের যে দুটো রিবস, এই যে 11th আর 12 নাম্বার রিবস, এরা দেখো স্টারনামের সাথে লেগেই নেই, ঝুলে আছে। তাই এদেরকে বলে ফ্লোটিং রিবস। এদেরকে তাই বলা হয় ফ্লোটিং রিবস। এইখানে দেখো ছবিটাতে, এই যে 1 নাম্বার ডাইরেক্টলি লেগে আছে, 2 নাম্বার ডাইরেক্টলি লেগে আছে, তারপরে হচ্ছে এই যে 3 নাম্বার ডাইরেক্টলি লেগে আছে, 4 নাম্বার লেগে আছে, তারপরে দেখো 5 নাম্বার লেগে আছে, 6 নাম্বার লেগে আছে, 7 নাম্বার লেগে আছে। আহ, না, এখানে এখানে কি একটা কম আছে নাকি? এটা কি হলো গো? এটা 8 নাম্বার হলো না? 1, 2, 3, 4, 5, 6, 7 হলো না? তারপরে এই যে দেখো 8, 9, 10 নাম্বার, দেখো ওদের একটাই কমন কার্টিলেজ আর কি। প্রত্যেকের কার্টিলেজ একসাথে ফিউজ হয়ে এইভাবে লেগে আছে। তাহলে এটা হচ্ছে লাস্টের, তারপরে 8, 9 আর 10 হয়ে গেল ফলস রিব। আর লাস্টের 11th আর 12 ওরা দেখো স্টার নামের সাথে লেগেই নেই, ওরা ঝুলে আছে, তাই এদেরকে বলা হয় ফ্লোটিং রিবস। তাই এখানে দেখো লেখা আছে যে লাস্ট 2 পেয়ার্স 11th and 12 of ribs are not connected to ventrally and are therefore called floating ribs। ঠিক আছে? আর এই গোটা স্ট্রাকচারটাকে, এই যে থোরাসিক ভার্টিব্রি, তারপরে হচ্ছে স্টারনাম আর রিবস, এই তিনটা দিয়ে তৈরি হয় রিব কেজ। মানে এই যে গোটা যে খাঁচাটা, এটাকে বলা হয় রিব কেজ। তাহলে রিব কেজের পেছন দিকে আছে আমাদের ভার্টিব্রি। কোন ভার্টিব্রি? থোরাসিক ভার্টিব্রি। তারপরে সাইডের দিকে আছে রিবস, আর সামনের দিকে আছে স্টারনাম। তিনটা দিয়ে তৈরি যে খাঁচাটা, এটাকেই বলা হয় রিব কেজ, যার ভেতরে লাংস আছে আর হার্ট আছে। তাহলে এটা হয়ে গেল, এখান থেকে এত অব্দি হয়ে গেল আমাদের রিবস। তার মানে আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটন কিন্তু কমপ্লিট। অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে কি কি ছিল বলো? অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে কি কি ছিল? স্কাল, ভার্টিব্রাল কলাম, রিবস, আর হচ্ছে সামনের দিকে স্টারনাম। তাহলে এগুলো সব কমপ্লিট। এবার সাইডের দিকে যে বোনস গুলো থাকে, মানে অ্যাক্সিয়াল স্কেলিটন, আর আরেকটা কি হয়, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, মানে আমাদের হাত পায়ের যে বোনস গুলো, সেগুলোকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। এবার আমাদের হাত হোক চাই পা হোক, হাত আর পা কে লিম্বস বলে, লিম্ব। হাতকে বলা হয় ফোর লিম্ব। এই যে হাতকে বলা হয় ফোর লিম্ব। বিফোর, বিফোর মানে কি সামনে, ফোর লিম্ব। তা হাত যেহেতু ওপরের দিকে বা সামনের দিকে থাকে, তাই এটা ফোর লিম্ব। আর লেগ কে বলা হয় হচ্ছে হাইন্ড লিম্ব। এখানে পরের দিকে লেখা আছে লেগস কে বলা হয় হচ্ছে হাইন্ড, HIND, হাইন্ড লিম্বস। বিহাইন্ড, সরি, বিহাইন্ড মানে কি পেছনের দিকে। যেমন মনে করো একটা ডগ, কে ইমাজিন করো, ডগের সামনের দিকে যে দুটো পা, ওটা ফোর লিম্ব।
পেছনের দিকে যে দুটো পা ওটা হাইন্ড লিম্ব, কিন্তু ডগ সোজা হয়ে দাঁড়াতে পারে না, আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি, তাই আমাদের হাত হচ্ছে ফোর লিম্ব আর পা হচ্ছে হাইন্ড লিম্ব। তো ফোর লিম্ব হোক চাই হাইন্ড লিম্ব হোক 30টা বোন থাকবে, এটাই তোমাদের মনে রাখার ক্ষেত্রে এটা সুবিধা হবে। তাই হাত হোক চাই পা হোক, নাম্বার অফ বোনস এর কোনো ডিফারেন্স নেই। 30টা বোনস, মানে এক একটা হাত এক একটা পাতে 30টা করে বোনস থাকে। তাহলে প্রথমে আমরা হাতের বোনস গুলো দেখে নিই, এখান থেকে আহ এত অবধি, আর পায়ের বোনস গুলো হচ্ছে এখান থেকে এত অবধি। এই যে দেখে নাও হাতের বোনস গুলো ছবিটার থেকে দেখবে, ছবির সাথে ম্যাচ করে দেখবে যে হাতের বোন হিউমেরাস, এই যে লং বোনটা এটা হচ্ছে হিউমেরাস। তারপরে রেডিয়াস অ্যান্ড আলনা, এই যে এটা হচ্ছে রেডিয়াস, এইটা হচ্ছে আলনা, রেডিয়াস অ্যান্ড আলনা। তারপরে হচ্ছে কার্পাল মানে রিস্ট বোন, এই যে দেখে নাও ছবিটা, এই জায়গায় যে বোনস গুলো আছে এগুলো হচ্ছে কার্পাল। তারপরে হচ্ছে এটা 8টা থাকে। তারপরে মেটাকার্পাল মানে পাম বোন, ওটা 5টা থাকে। এই যে মেটাকার্পাল, এই যে এই বোনস গুলো হচ্ছে মেটাকার্পাল, এই বোনস গুলো হচ্ছে মেটাকার্পাল। আর লাস্টের দিকে হচ্ছে ফ্যালাঞ্জেস মানে ডিজিটস মানে আঙ্গুল, ওইখানে টোটাল 14টা বোন থাকে, 5টা আঙ্গুলে, এই যে এগুলো টোটালটা মিলিয়ে, তো 5টা আঙ্গুলে মিলিয়ে টোটাল 14টা বোন থাকে। তাহলে এই যে দেখে নাও, এটা হচ্ছে হিউমেরাস, এইদিকে রেডিয়াস, এইদিকে আলনা, আমাদের রিস্ট এটা হচ্ছে কার্পাল, রিস্টের এই বোনগুলো হচ্ছে কার্পাল, এইখানে যে বোনগুলো এগুলো হচ্ছে মেটাকার্পাল, আর এইখানে এগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। বুঝতে পারলে? আর সব ম্যামালের এই সেম স্ট্রাকচারই হয়, যত ম্যামাল আছে ইনক্লুডিং হোয়েল মানে অ্যাকোয়াটিক ম্যামাল, তাদেরও এই সেমই স্ট্রাকচার, খালি সাইজ গুলো একটু ছোট বড়, কিন্তু সেম। তুমি অ্যাকোয়াটিক ম্যামাল নাও, হোয়েল, ডলফিন, তুমি আর্বোরিয়াল ম্যামাল নাও, আর্বোরিয়াল ম্যামাল মিন্স যে গাছেও থাকে আবার হাওয়াতে উড়তেও পারে। এক্সাম্পল আর্বোরিয়াল ম্যামাল বলতে পারবা? গাছেও থাকে আবার হাওয়াতে উড়তেও পারে। ব্যাট ব্যাট ব্যাট। আর এমনি নর্মাল টেরিস্ট্রিয়াল ম্যামাল হিউম্যান, ডগ, ক্যাট, যাই হোক সবার সেম স্ট্রাকচার। তাহলে আহ এইবার দেখো, পায়ের যে বোনস গুলো, পায়ের বোনসের যে স্ট্রাকচারটা, ওইখানে খালি একটা জায়গাতেই ডিফারেন্স, বাকি আর কোথাও ডিফারেন্স নেই। সেই ডিফারেন্সটা হচ্ছে, তোমরা টেক্সটটা দেখবে আর এখান থেকে ছবিটা দেখবে, এখানে ফিমার থাকবে লংগেস্ট বোন আমাদের বডির। হাতের ছবিটার সাথে কম্পেয়ার করো, হাতের ওখানে ছিল হিউমেরাস, এখানে হচ্ছে ফিমার। আচ্ছা, তারপরে হচ্ছে টিবিয়া অ্যান্ড ফিবিউলা, যেরকম হাতের বোনটা, হাতের ছবিটা দেখো, ওখানে যেরকম রেডিয়াস আর আলনা ছিল, এখানে নাম হচ্ছে টিবিয়া আর ফিবিউলা। তারপরে হচ্ছে টার্সাল মানে অ্যাঙ্কেল বোন, যেরকম ওখানে ছিল কার্পাল, কার্পাল এখানে হচ্ছে টার্সাল। তারপরে হচ্ছে মেটাটার্সাল, ওখানে যেরকম ছিল মেটাকার্পাল, এখানে হচ্ছে মেটাটার্সাল। আর ওখানে যেরকম ছিল ফ্যালাঞ্জেস মানে আঙ্গুল, এখানেও সেরকম ফ্যালাঞ্জেস। খালি একটাই ডিফারেন্স আমি এইদিকে দেখো, টার্সাল 7টা থাকে, টার্সাল 7টা থাকে, যেইখানে কার্পাল, এই যে কার্পাল 8টা থাকে। কিন্তু স্যার তুমি যে বললা হাত আর পা দুটোতেই সেম নাম্বার অফ বোনস থাকে 30, ওই একটা এক্সট্রা বোন যেটা টার্সালে কম থাকে, ওই বোনটা হচ্ছে নি এর মধ্যে থাকে, নি ক্যাপ, যেটাকে প্যাটেলা বলে। তাহলে এবার নাম্বারটা মিললো, 30 নাম্বার। যে একটা বোন যেটা টার্সালে কম ছিল, ওইটা হচ্ছে নিয়ে আমাদের নি ক্যাপ মানে হাঁটুতে থাকে। ঠিক আছে, বুঝতে পারবা তো? সেম স্ট্রাকচার, হাত আর পায়ের সেম স্ট্রাকচার, খালি একটাই ডিফারেন্স। আচ্ছা, এবার এগুলো যদি লেবেলিং দেয়, তুমি ফিমার বা হিউমেরাস পেরে যাবা, এখান থেকে প্যাটেলাও পেরে যাবা, কিন্তু অনেক সময় টিবিয়া আর ফিবিউলা অনেক সময় কনফিউজ হয়। দেখো, ফিবিউল কথাটার মানে হচ্ছে উইক, মানে যেই বোনটা হচ্ছে পাতলা, যেই বোনটা হচ্ছে পাতলা ওটা হচ্ছে ফিবিউলা। ফিবিউল কথার মানে হচ্ছে উইক।
আর টিবিয়া যেটা মোটাটা সেটা হচ্ছে টিবিয়া, বাদ বাকি মনে থাকবে। সেম এইখানে দেখে নাও, রেডিয়াস আর আলনা। রেডিয়াস আর আলনা, যেই বোনটা এক সোজা থাকবে, যেই বোনটা সোজা সেটা হচ্ছে রেডিয়াস, আর যেই বোনটা একটু বেঁকা ওইটা হচ্ছে আলনা। কোনটা কোন বোন যদি লেভেলিং আসে একটু কিন্তু সাবধানে করো। তাহলে এইগুলো হয়ে গেল আমাদের সব নাম্বার, নাম্বার টাম্বার এখানে দেওয়া আছে। আচ্ছা, এইবার নেক্সট অ্যাপেন্ডিকুলার বোনে চলে আসি। ধরে নাও এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম। এইটা মনে করো আমাদের ভার্টিব্রাল কলাম, প্রতিটা বোনকে ভার্টিব্রি বলে। আর এইটা মনে করো হচ্ছে, এইটা মনে করো হিউমেরাস, এইটা মনে করো রেডিয়াস, এইটা আলনা, তারপরে হচ্ছে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। ঠিক। আর এইটা মনে করো হচ্ছে ফিমার, এটা হচ্ছে টিবিয়া, এইটা হচ্ছে সরি, এটা হচ্ছে ফিবিউলা, এটা হচ্ছে টিবিয়া, এটা হচ্ছে টার্সাল, এটা মেটাটার্সাল, এখানে ফ্যালাঞ্জেস। এবার ব্যাপারটা হচ্ছে যে এই হাত আর পায়ের বোনগুলো আমাদের ভার্টিব্রাল কলাম মানে মেইন অ্যাক্সিসের সাথে কিভাবে লেগে থাকে। এগুলো তো আর ঝুলে থাকে না, এগুলো আমাদের মেইন অ্যাক্সিয়াল স্কেলিটন, যেটা মানে আমাদের ভার্টিব্রাল কলামের সাথে লেগে আছে। কি দিয়ে লেগে আছে? গার্ডল দিয়ে লেগে আছে, গার্ডল। গার্ডল কথার মানে মানে হচ্ছে মালা। মালার মতো দুটো বোন আছে। এইখানে একটা বোন আছে যেটার নাম হচ্ছে স্প্যাচুলা, স্প্যাচুলার এইখানে একটা বোন আছে যেটার নাম হচ্ছে কলার বোন। এগুলো দিয়ে আমাদের ভার্টিব্রাল কলামের সাথে লেগে আছে। আর এইখানে, এইখানে একটা এরকম টাইপের বোন আছে যেটার নাম হচ্ছে পেলভিক গার্ডল। এইটার নাম হচ্ছে পেক্টোরাল গার্ডল, পেক্টোরাল, সরি বানানটা ভুলে লিখলাম, পেক্টোরাল গার্ডল। এই পোর্শনটা এইটা। আর এই যে পোর্শনটা, এইটার নাম হচ্ছে পেলভিক গার্ডল, পেলভিক গার্ডল। এইবার এটা আমি হাফ হাফ আঁকালাম, একটা সাইডে আঁকালাম, এটা তো আমি একটা সাইডে আঁকালাম। সেম স্ট্রাকচার কিন্তু, সেম স্ট্রাকচার এই দিকেও হবে। এই দিকে ভার্টিব্রাল কলাম, তারপরে এই দিকে, এই দিকের হাতটা লেগে থাকবে। যাই হোক, আর এই দিকে আর একটা হাফ, এই দিকে আর একটা হাফ, এইখানে আমাদের আর একটা পা লেগে থাকবে। বুঝতে পারলাম ওটা ব্যাপারটা? তাহলে এইবার আমরা পড়বো এই যে এইটা আর এইটা, মানে পেলভিক গার্ডল আর পেক্টোরাল গার্ডল, যেটা দিয়ে হাত আর পা আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটনের সাথে লেগে আছে। Pectoral and pelvic girdle bones help in the articulation of the upper and lower limbs respectively with the axial skeleton. আর ইচ গার্ডল ইজ ফর্মড অফ টু হাফস। আমি যেরকম একটা সাইডে এই দিকে আঁকালাম আর একটা সাইডে ওই দিকে আঁকালাম, দুটা হাফে আছে। এবার চলে আসো পেক্টোরাল গার্ডল। পেক্টোরাল গার্ডল এখান থেকে, ইচ হাফ অফ পেক্টোরাল গার্ডল, ওটা পেক্টোরাল গার্ডল একেবারে এতটা এতটা হবে। আচ্ছা দেখো, ইচ হাফ অফ পেক্টোরাল গার্ডল কনসিস্ট অফ ক্ল্যাভিকল অ্যান্ড স্প্যাচুলা। এই যে এই ছবিটাতে দেখবে অনেক কিছু ইয়েটার মধ্যে নেই, মানে ছবির মধ্যে কিন্তু অনেক কিছু পাবে না। যেটা আছে সেটা বলে দিই, এই যে এই যে কলার বোন, এই যে কলার বোন এইটার নাম হচ্ছে ক্ল্যাভিকল। এই যে আমাদের এইখানটাতে যে হাড্ডিটা আছে এই হাড্ডিটা হচ্ছে ক্ল্যাভিকল। আর আহ এই যে পেছন দিকে এই যে প্লেটের মতো, এটা আমাদের পিঠের দিকে থাকে, প্লেটের মতো যে বোনটা, এইটা হচ্ছে স্ক্যাপিউলা। তাহলে স্ক্যাপিউলা হচ্ছে এই যে এই জায়গাটায় থাকে, এই যে এইটা, এই যে প্লেটের মতো যে বোনটা, এটা হচ্ছে স্ক্যাপিউলা। তাহলে এই যে আহ একবার এখান থেকে দেখে নাও, এই যে এইটা হচ্ছে স্ক্যাপিউলা।
পিছন দিকে প্লেটের মতো একটা ফ্ল্যাট বোন, এটা হচ্ছে স্ক্যাপিউলা। আর একটু ছোট করে দিই। আর এই যে দেখো, এই যে এইটা হচ্ছে ক্ল্যাভিকল। তাহলে আইডিয়াটা বোঝো, এই যে ক্ল্যাভিকল এইটা, এই যে পেছন দিকে এই যে স্ক্যাপিউলার সাথে লেগে আছে, এই যে স্ক্যাপিউলার সাথে এই যে এরকম করে লেগে আছে ক্ল্যাভিকলটা। আর স্ক্যাপিউলাটা লেগে আছে এই যে আমাদের ভার্টিব্রাল কলামের সাথে, বা মানে এই জায়গাটায় একটা আর্টিকুলেশন থাকে। ওই আর্টিকুলেশনটা দেখা যাচ্ছে না, বাট এইখানে কিন্তু এটা টেন্ডন, লিগামেন্ট আর আরো আরো অনেক বোনস আছে, সেগুলো দিয়ে লেগে থাকবে। তো এবার চলে আসি যে, আর এবার ডিটেল স্ট্রাকচারে চলে আসি, যে স্ক্যাপিউলা ইজ এ লার্জ triangular flat bone situated in the dorsal part of the thorax. ডরসাল মানে পিছন দিকে, যেরকম দেখালাম পিঠের দিকে থাকে, আর এটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে। আর ফ্ল্যাট বোন এটা। এটা কোথা থেকে কোথায়, সেকেন্ড অ্যান্ড সেভেন্থ রিবস এর মধ্যে থাকে। সেকেন্ড রিব থেকে, সেকেন্ড রিব কোনটা, এই যে এটা হচ্ছে ফার্স্ট রিব, এই যে এটা হচ্ছে সেকেন্ড রিব। সেকেন্ড রিব, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এই যে সেভেন্থ, সেভেন্থ রিডটা মোটামুটি যেখানে শেষ হয়েছে অতটা অবধি থাকবে হচ্ছে এই যে স্ক্যাপিউলা। তাহলে সেকেন্ড থেকে সেভেন্থ পর্যন্ত থাকবে হচ্ছে স্ক্যাপিউলা, মানে ওর রেঞ্জটা বলেছে কোথা থেকে কত অবধি। আচ্ছা, তারপরে হচ্ছে এবার একটা জিনিসে চলে আসি, যেটা হচ্ছে অ্যাক্রোমিয়ন। অ্যাক্রোমিয়ন কি লেখা আছে, যে দ্য ডরসাল flat triangular body of scapula has a slightly elevated ridge called the spine which projects as a flat expanded process called the acromion। এবার অ্যাক্রোমিয়নের ছবি এনসিইআরটি তে নেই, এই যে দেখে নাও, এই যে উঠে আছে যে জায়গাটা, এই যে এই জিনিসটা, এইটা হচ্ছে তোমার অ্যাক্রোমিয়ন। এইটা যেইটার সাথে, যেইটার সাথে হচ্ছে তোমার, যেইটার সাথে হচ্ছে সামনের দিকে এরকম করে এই যে অ্যাক্রোমিয়নটার সাথে সামনের দিকে এই যে কলার বোনটা লেগে আছে। এই যে পেছন দিক থেকে দেখো, স্ক্যাপিউলার পেছন দিক থেকে এরকম করে অ্যাক্রোমিয়নটা বের হয়েছে। আর এই অ্যাক্রোমিয়নের সাথে দেখো এই যে আমাদের ক্ল্যাভিকল মানে কলার বোনটা এইভাবে লেগে থাকে। ঠিক আছে, এই যে দেখো অ্যাক্রোমিয়ন, দা ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল মানে কি, কলার বোন আর্টিকুলেটস উইথ দিস, অ্যাক্রোমিয়নের সাথে লেগে আছে। আচ্ছা, এবার below the acromion is a depression called glenoid cavity. Glenoid cavity. Glenoid cavity ছবিও এনসিইআরটি তে নেই। এই যে যেইখানে অ্যাক্রোমিয়ন থাকে, এই যে যেইখানে অ্যাক্রোমিয়ন, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাক্রোমিয়ন, যেইখানে অ্যাক্রোমিয়ন থাকে। এবার যদি আমি এই বোনটাকে মানে আমাদের হিউমেরাসটাকে যদি হাইট করি, এই জায়গাটায় একটা গর্ত দেখতে পাচ্ছি। এই জায়গাটায় এই যে এরকম একটা গর্ত দেখতে পাচ্ছি, এই গর্তটাকে বলা হয় গ্লিনয়েড ক্যাভিটি। এটা কিন্তু স্ক্যাপুলারি পার্ট, এটা কিন্তু এই যে স্ক্যাপিউলা দেখো, স্ক্যাপিউলারি একটা পার্ট, স্ক্যাপিউলার এই সাইডটাতে গর্তটা দেখা যাচ্ছে। আর এই যে এইটার সাথে লেগে থাকবে এই যে দেখে নাও আমাদের হিউমেরাস, এই গর্তটার ভেতরেই হিউমেরাসটা লেগে থাকবে। আমরা যদি হিউমেরাসটাকে এই যে স্ক্যাপিউলাটাকে যদি হাইট করি, দেখো হিউমেরাসের এন্ডটা দেখো এরকম বলের মতো, হিউমেরাসের এন্ডটা হচ্ছে এরকম বলের মতো, আর স্ক্যাপিউলার এই এন্ডটা ছিল এরকম গর্তের মতো। বুঝতে পারলাম, মানে গ্লিনয়েড যে ইয়েটা, ক্যাভিটিটা ওটা গর্ত, আর হিউমেরাসের মাথাটা হচ্ছে এরকম গোল বলের মতো। তাহলে এই বলটা এই গর্তের মধ্যে ঢোকানো থাকে। তাহলে এই স্ক্যাপিউলার সঙ্গেই আমাদের লেগে থাকে হচ্ছে, স্ক্যাপিউলার সাথেই লেগে থাকে হচ্ছে আমাদের হিউমেরাসটা। দেখো ওটাই লেখা আছে যে গ্লিনয়েড ক্যাভিটি হুইচ আর্টিকুলেটস উইথ দ্য হেড অফ দ্য হিউমেরাস টু ফর্ম দ্য শোল্ডার জয়েন্ট। এইটাকে শোল্ডার জয়েন্ট বলে। বুঝতে পারছো তো?
আচ্ছা, এবার ক্ল্যাভিকল কি? ক্ল্যাভিকল মানে আমাদের কলার বোনটাতে এবার চলে আসি। কলার বোন ইজ এ লং স্লেন্ডার বোন উইথ টু কার্ভেচার। এইবার স্যার আবার টু কার্ভেচার কথাটার মানে কি? এই যে দেখে নাও, এই যে এটা হচ্ছে আমাদের ক্ল্যাভিকল, এই যে আমাদের ক্ল্যাভিকল, এই যে এইটা একটা কার্ভেচার আর এইটা একটা কার্ভেচার, টু কার্ভেচার। তো ডিটেল না, টু কার্ভেচার। হ্যাঁ, লেখা মনে হয় এইটুকুনি প্যারাগ্রাফ, তার মধ্যে কত ইনফরমেশন। তো টু কার্ভেচার, তো যাই হোক, এটাকে কলার বোনও বলে, এই ক্ল্যাভিকলকে কলার বোনও বলে। তাহলে এটা শুধুমাত্র হলো পেলভিক গার্ডল। এবার চলে আসা হচ্ছে পেক্টোরাল গার্ডল, মানে নিচের দিকে, যেটা হচ্ছে এই যে যেই যেই বোনটার সাথে আমাদের এই যে এই জায়গাটা, যেটার সাথে আমাদের পা লেগে আছে, মানে ফিমারটা লেগে আছে। আর এইটা ইভেন্চুয়ালি লেগে আছে আমাদের ভার্টিব্রাল কলামের সাথে। এটা পিছন দিকে ভার্টিব্রাল কলামের পিছন দিকে ককিক্স, ওগুলো যে আছে ওগুলোর সাথে লেগে আছে। তাহলে এটার নাম হচ্ছে পেলভিক গার্ডল। গার্ডল কথার মানে কিন্তু এগুলো মালা, মানে একটা গার্ডলের মতো এরকম। সো কনসিস্ট অফ টু কক্সাল বোন। কক্সাল বোন হচ্ছে এই যে দেখে নাও, ইলিয়াম, পিউবিস আর ইস্চিয়াম, তিনটাকে একসাথে কক্সাল বোন বলে। কক্সাল বোন, ইচ কক্সাল বোন ইজ ফর্মড বাই ফিউশন অফ থ্রি বোনস, ইলিয়াম, ইস্চিয়াম অ্যান্ড পিউবিস। এইখানে ছবিটা যেরকম আছে এটা ঠিকই আছে, তাও আমি এখান থেকে দেখিয়ে দিই। এটা পেছন সাইডটা, সামনের দিক থেকে দেখায় যেহেতু বইতে সামনের দিকের ছবিটা আছে। এই এই যে এইখান থেকে শুরু করে এই জায়গাটা গর্ত থাকবে, এই গোটাটা হচ্ছে কক্সাল বোন। এই গোটাটা হচ্ছে কক্সাল বোন। এবারে কক্সাল বোনের তিনটা পার্ট, এই যে এই ইলিয়াম, এই যে ইস্টিয়াম পিছনের দিকে, আর এইটা হচ্ছে পিউবিস। ইলিয়াম, ইস্টিয়াম এন্ড পিউবিস, তিনটা মিলে হচ্ছে কক্সাল বোন। At the point of fusion of the above bones is a cavity called acetabulum. Very very important. যেরকম এখানে আমরা পড়লাম গ্লিনয়েড ক্যাভিটি, যেখানে ফিমার সরি হিউমেরাস লেগে থাকে, সেরকম অ্যাসিটাবিউলামও হচ্ছে একটা গর্ত যেখানে ফিমার লেগে থাকে। এই যে দেখে নাও, আমি যদি ফিমারটাকে যদি হাইট করি, এই যে দেখো এই জায়গাটায় গর্ত দেখা যাচ্ছে, এই যে গর্তটা, এইটার নাম হচ্ছে অ্যাসিটাবিউলাম। তাহলে অ্যাসিটাবিউলাম হচ্ছে গর্ত। আর এইবার যদি আমি এগুলোকে যদি হাইট করি, তাহলে দেখো ফিমারের মাথাটা আবার কিন্তু গোল বলের মতো। তাহলে এই বলটা ঢুকানো থাকে অ্যাসিটাবিউলাম ওই ক্যাভিটিটার মধ্যে। তাহলে এই জায়গাটাই হচ্ছে তোমার, এই যে এইরকম করে, এই যে এইটা হচ্ছে অ্যাসিটাবিউলাম, এই গর্তটাই হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে অ্যাসিটাবিউলাম, যেখানে আমাদের পায়ের ফিমারটা লেগে আছে। জয়েন্টস গুলো কিন্তু বোঝা খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যাসিটাবিউলাম টু হুইচ দা থাই বোন মানে ফিমার আর্টিকুলেটস। ঠিক আছে, এবার দেখো এই যে দুই দিকে যে দুটো কক্সাল বোন, মানে এইটা একটা কক্সাল বোন, আবার এই দিকেও একটা কক্সাল বোন আছে। এই জায়গাটায় যে ফিউশনটা হয়েছে সামনের দিকে, মানে ভেন্ট্রাল সাইডে, ভেন্ট্রালি যে ফিউশন হয়েছে, সেইখানে একটা কার্টিলেজ থাকে, ফাইব্রাস কার্টিলেজ থাকে, যেটার নাম হচ্ছে সিমফাইসিস। দেখে নাও ছবিটা, এই যে ছবিতে থাকবে না, এইখানে দেখে নাও, এই যে ভেন্ট্রালি মানে সামনের দিকে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা কক্সিজিয়াল বোন, আর এইটা হচ্ছে আর একটা কক্সিজিয়াল বোন। তো কি বলেছে, টু হাফস অফ দ্য কক্সিজিয়াল বোন। এইটা হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে সিমফাইসিস, এই জায়গাটা হচ্ছে সিমফাইসিস। দেখো আহ এই জায়গাটাতে যদি আমি করি,
এই যে দেখো পিউবিক সিমফাইসিস লেখা, এটা কিন্তু একটা কার্টিলেজ। কোন কার্টিলেজ? ফাইব্রাস কার্টিলেজ। তাহলে এই যে তোমাদেরকে যে আমি কার্টিলেজের ভেরিয়াস টাইপস গুলো দেখালাম, একটা ছিল হায়ালিন কার্টিলেজ, যেটা থাকে হচ্ছে রিবস এর মধ্যে, এই যে হায়ালিন কার্টিলেজ। আর এই যে ফাইব্রো কার্টিলেজ আর ফাইব্রাস কার্টিলেজ, ওইটা থাকে হচ্ছে সিমফাইসিস এর মধ্যে। ফাইব্রো কার্টিলেজ কিন্তু ভার্টিব্রাল কলামের মাঝখানেও থাকে, ভার্টিব্রি গুলোর মাঝখানেও থাকে। তাহলে এখান থেকে এত অব্দি হয়ে গেল আমাদের পেলভিক গার্ডল। ঠিক আছে, তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটন আর কি জানো, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন শেষ। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন আমরা আমরা কি পড়লাম? হাত পড়লাম, পা পড়লাম, আর গার্ডলস, পেলভিক গার্ডল আর কি পেক্টোরাল গার্ডল, এই দুটো গার্ডল আমরা পড়লাম। তাহলে এবার আমরা চলে আসি জয়েন্টস। জয়েন্টস জয়েন্ট কি? দুটো দুটো বোনসের যেই জায়গাটা মিট করে সেটাকেই জয়েন্ট বলে, ব্যাস। জয়েন্টস হচ্ছে দুটো বোনের আর্টিকুলেশন পয়েন্ট আর মিটিং পয়েন্টকে জয়েন্টস বলে। এবার জয়েন্টস জেনারেলি আমাদেরকে হেল্প করে মুভমেন্ট করতে। জয়েন্টস আর এসেনশিয়াল ফর অল টাইপস অফ মুভমেন্টস ইনভলভিং দ্য bony part of the body. Locomotory movements are no exception to this, মানে যত লোকোমোটরি পার্ট, মানে যে পার্ট গুলোকে আমরা মুভ করাতে পারি, সবগুলোর মধ্যে জয়েন্টস আছে। এই যে জয়েন্টস এর ডেফিনেশন, জয়েন্টস আর পয়েন্টস অফ কন্টাক্ট বিটুইন বোনস অর বিটুইন বোনস এন্ড কার্টিলেজ। বোন আর বোন অথবা বোন আর কার্টিলেজের মিটিং পয়েন্টকেই জয়েন্টস বলে। আচ্ছা, এইবার মনে করো এইটা হচ্ছে আমাদের হিউমেরাস। এইবার এইটা মনে করো রেডিয়াস, এইটা মনে করো আলনা, এইখানে মনে করো কার্পাল, মেটাকার্পাল, আর আমাদের ফ্যালাঞ্জেস মানে আঙ্গুলগুলো আছে, যাই হোক। এইবার এইটা হচ্ছে আমাদের মনে করো, এটা হচ্ছে মনে করো এটা বাইসেপ, এটা হচ্ছে বাইসেপ, আর এইটা মনে করো ট্রাইসেপ। ঠিক আছে, এইবার বাইসেপ আর ট্রাইসেপ হচ্ছে মাসল, মাসলের সাথে বোন লেগে থাকে টেন্ডন দিয়ে, আর বোনসের সাথে বোনস লেগে থাকে লিগামেন্ট দিয়ে। এবার বাইসেপ, বাইসেপটা যদি আমাদের হিউমেরাসটাকে, এই জায়গাটাকে যদি টানে, তাহলে এই টেন্ডনে চাপ পড়বে, তখনই এই যে লিগামেন্টে চাপ পড়বে, আর তখনই আমাদের তোমার রেডিয়াস আর আলনাও কিন্তু উপরের দিকে উঠবে। এই যে বাইসেপ, এই দিকে দেখো বাইসেপ ছোট হলো, আমরা মাসেলের মেকানিজম পড়েছি আগের দিন। বাইসেপ ছোট হলে এই যে এই জায়গাটাতে টান পড়ছে, তখন এই হাতের মুভমেন্টটা হচ্ছে। তাহলে দেখো ফোর্স জেনারেটেড বাই দ্য মাসলস ইজ ইউজ টু ক্যারি আউট মুভমেন্ট থ্রু জয়েন্টস। এই জায়গাটায় জয়েন্টটা থাকার জন্যই কিন্তু আমাদের মুভমেন্টটা হলো। আর মুভমেন্টটা শুরু করলো কে? মাসল, মাসল টানলো লিগামেন্টকে, সরি টেন্ডনকে, টেন্ডন টানলো লিগামেন্টকে, আর তার জন্য দুটো বোনের জয়েন্টের মুভমেন্ট হলো।
আর যেখানে জয়েন্টস অ্যাক্টস অ্যাজ এ ফালক্রাম। তোমরা ফালক্রাম, ফালক্রাম কি জানো? জানো না? তোমরা ফালক্রাম কি জানো না? দেখবে এখনই মনে পড়ে যাবে ফালক্রাম কি। এইবার মনে পড়লো ফালক্রাম কি। তোমরা লিভারের স্ট্রাকচার পড়েছিলে, যেখানে একদিকে ফোর্স দেওয়া হয়, একদিকে ওয়েট থাকে, আর মাঝখানে যে পয়েন্টটা থাকে সেটাকে ফালক্রাম বলে। আর তার উপরে ডিপেন্ড করে থ্রি টাইপস অফ লিভার হয়। ফার্স্ট টাইপ অফ লিভার, সেকেন্ড টাইপ অফ লিভার, আর থার্ড টাইপ অফ লিভার, যেখানে ফালক্রামের পজিশন আলাদা আলাদা হয়। এটা ফার্স্ট টাইপ অফ লিভার, যেখানে ফালক্রামটা মাঝখানে থাকবে, একদিকে পাওয়ার দিব মানে ফোর্স দিব, আর একদিকে ওয়েট থাকবে মানে তোমার কি যেন বলে ওটাকে, না ওয়েট অর মাস থাকবে, সেটাকেই তো তোমার ইয়ে বলে। আমাদের প্রত্যেকটা যে জয়েন্ট আছে এই লিভারের মতনই ফাংশন করে। আমাদের বডিতে দুই রকমের লিভারই হয়, মানে দুই রকমের জয়েন্ট, দুই রকমেরই লিভার হয়, একটা ফার্স্ট টাইপ আর সেকেন্ড টাইপ, থার্ড টাইপটা তো হয় না। তো এইটা হচ্ছে এরকম ভাবে জয়েন্টও এরকম ভাবে কাজ করে, মানে ধরে নাও এই যে কুনুইটা আমাদের এলবো, এলবোর যে জয়েন্টটা ওটা হচ্ছে ফালক্রাম। তাহলে এই যে দেখো, এই যে সামনের দিকে ওয়েট, এই যে এখানে ওয়েট, এই যে এখানে ফালক্রাম, আর এই যে মাসলে আমরা দিচ্ছি ফোর্স, তাহলে এটা হয়ে গেল ফার্স্ট টাইপ অফ লিভার। এরকম। তো এরকম ফালক্রাম, এই এই যে ছোট ছোট যে টার্মিনোলজি গুলো দেখবে, মানে বোর্ড এক্সামে মানে স্কুলের এক্সামে অত এগুলো নিয়ে হাজাবে না, কিন্তু এই যে ফালক্রাম দিয়ে লিভার টিভারে চলে যাবে নিচে। যদি নিট টিপ দাও, এই ফালক্রাম ফার্স্ট টাইপ অফ লিভার, সেকেন্ড টাইপ অফ লিভার, ওই সব দিকে চলে যাবে একদম, মানে বায়োলজির সাথে ফিজিক্স মিক্স আপ করে দেবে। আর বলবে যে আমাদের বডির কোন পার্টে ফার্স্ট টাইপ অফ লিভার জয়েন্ট আছে, এরকম টাইপের কোশ্চেন। তো এই লিভারের তোমার যে কনসেপ্টটা ওটাও লাগবে এখানে। যাই হোক, ওগুলো পরের গল্প, আমি পরে যদি, পরে যখন যদি আমি নিটের ব্যাচ চালু করি ওখানে এগুলো ফুল ডিটেলসে বলবো। তো ফালক্রাম, the movability at this joint vary depending on different factors। যাই হোক, ওই ফ্যাক্টরস গুলো বলা নেই এখানে, যে ফার্স্ট টাইপ অফ লিভার, সেকেন্ড টাইপ অফ লিভার, মাসল কোন টাইপের মাসল, কোন টাইপের জয়েন্ট, সেগুলোর উপরে ডিপেন্ড করে। তো এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। এবার জয়েন্ট হচ্ছে তিন রকমের জয়েন্ট হয়, একটা হচ্ছে আহ ফাইব্রাস, একটা কার্টিলিজিনিয়াস, আর একটা সাইনোভিয়াল। তিন রকমের জয়েন্ট হয়, ফাইব্রাস জয়েন্ট, কার্টিলিজিনিয়াস জয়েন্ট, আর সাইনোভিয়াল জয়েন্ট। এগুলো ফুল ডিটেলসে পড়া উচিত। যাই হোক, এখন আপাতত একাডেমিক্সটা কমপ্লিট করি। ফাইব্রাস জয়েন্ট পাশে লিখে রাখো ইমুভেবল জয়েন্ট। ইমুভেবল, ইমুভেবল জয়েন্ট মানে এই জয়েন্ট গুলোর কোনো মুভমেন্ট হয় না। আর এগুলোকে ফাইব্রাস জয়েন্ট কেন বলে সেটাও আমি বলে দিচ্ছি। আগে ফাইব্রাস জয়েন্টের লোকেশনটা একটা দেখে নাও। এই যে আমাদের স্কালের মধ্যে, এই যে এইটা একটা বোন, আর ধরে নাও এইটা একটা বোন, তাহলে দুটো বোনের, sorry, দুটো দুটো বোনের যে ইয়েটা, এই যে আর্টিকুলেশন পয়েন্টটা, এটাকে কি বলবো? একটা জয়েন্ট। দুটো বোনের কানেকশন পয়েন্টটাকেই তো জয়েন্ট বলে। কিন্তু কি আমরা স্কালের এই জয়েন্ট গুলোকে, স্কালের এই জয়েন্ট গুলোকে কি মুভ করতে পারি? এরকম করে মুভ করতে পারি? তাই এগুলো ইমুভেবল জয়েন্ট। আর এগুলোকে ফাইব্রাস জয়েন্ট কেন বলে? কারণ এই বোন আর এই বোনের মাঝখানে এইখানে থাকে হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে এইখানে জয়েন্ট থাকে, মানে যেরকম সেলাই করা ওরকম টাইপের। আর এই জায়গাটা যে ক্র্যাকের মতো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি,
এই যে ক্র্যাক গুলো, ক্র্যাকটাকে যে দেখতে পাচ্ছি, এই যে ক্র্যাকস গুলো, এই ক্র্যাকস গুলোকে বলে সুচার্স। এই ক্র্যাকস গুলোকে বলে সুচার্স। দেখে মনে হচ্ছে যেন স্কালটা ফাটা, না স্কালটা ফাটা না, এটা স্কালকে একটু ফ্লেক্সিবিলিটি দেয়। হ্যাঁ, না হলে আমাদের গোটা স্কালটা যদি একটা সিঙ্গেল বোন দিয়ে তৈরি হতো, অত ফ্লেক্সিবিলিটি অত থাকতো না। তো এই 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 এটা ফাটা না, এটা হচ্ছে জয়েন্ট। এই জয়েন্টের এই ক্র্যাকসটাকে বলে সুচার, যেখানে ভিতরে আছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু। আর সেই জন্যই এই জয়েন্টটাকে ফাইব্রাস জয়েন্ট বলে। সো ফাইব্রাস জয়েন্ট ডু নট অ্যালাউ এনি মুভমেন্ট, তাই এটাকে ইমুভেবল জয়েন্টও বলে। দিস টাইপ অফ জয়েন্ট ইজ শোন বাই দ্য ফ্ল্যাট স্কাল বোন, দেখালাম এখনই, ফিউজড এন্ড টু এন্ড উইথ দ্য হেল্প অফ ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু, তাই এটাকে ফাইব্রাস জয়েন্ট বলে। আর যেটাকে বলে সুচার, সুচার টু ফর্ম দ্য ক্রেনিয়াম। এবার চলে আসো হচ্ছে কার্টিলেজিনিয়াস জয়েন্ট, এখান থেকে এত অবধি। এটাকে, এটার পাশে লিখে রাখো পার্শিয়ালি মুভেবল জয়েন্ট। পার্শিয়ালি মুভেবল জয়েন্ট মানে এগুলোকে আমরা কিছুটা মুভমেন্ট করাতে পারি। আগে লোকেশন দেখে নাও। এই যে এই ধরে নাও এইটা একটা ভার্টিব্রা, এইটা একটা ভার্টিব্রা, দুটো ভার্টিব্রার মাঝখানে যে জয়েন্টটা, সেইখানে একটা কার্টিলেজ আছে, দেখি তো। এই যে, আরেকটু বড় করে দেখাই। আহা, আচ্ছা, দেখো প্রথমে এখানে ভার্টিব্রাটা ছিল, এটাকে হাইড করলাম। এই যে দেখো এখানে একটা কার্টিলেজ দেখা যাচ্ছে, এই যে এইখানে একটা কার্টিলেজ দেখা যাচ্ছে। আবার এটাকে যদি একটু উপরের দিকে করি, এই যে এইখানেও দেখো একটা কার্টিলেজ দেখা যাচ্ছে। এই কার্টিলেজ গুলোকে বলে, এই যে দেখো এখানে লেখা আছে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। তাহলে বোনের দুটো বোনের মাঝখানের জয়েন্টে যদি কার্টিলেজ থাকে, তাহলে ওটাকে বলে কার্টিলেজিনিয়াস জয়েন্ট। আর আমরা আমাদের পিঠের ভার্টিব্রাল কলামকে সাম এক্সটেন্ট পর্যন্ত মুভ করাতে পারি, অতটা পারি না। যারা যোগা টিয়োগা করে তারা খুব ভালো পারে, তাই এটাকে পার্শিয়ালি মুভেবল জয়েন্ট বলে, পার্শিয়ালি মুভ করাতে পারি। সো আর জয়েন্টস টুগেদার উইথ দ্য হেল্প অফ কার্টিলেজ, যেরকম দ্য জয়েন্ট বিটুইন অ্যাডজাসেন্ট ভার্টিব্রি ইন দ্য ভার্টিব্রাল কলাম অফ দিস প্যাটার্ন অ্যান্ড ইট পারমিটস লিমিটেড মুভমেন্ট, তাই এটাকে পার্শিয়ালি মুভমেন্ট জয়েন্ট বলে, পার্শিয়ালি মুভেবল জয়েন্ট বলে। আচ্ছা, এবার লাস্ট জয়েন্টে চলে আসো, সাইনোভিয়াল জয়েন্ট। এটার পাশে লিখে রাখো ফ্রিলি মুভেবল জয়েন্ট। ফ্রিলি মুভেবল জয়েন্ট তার মানে এই জয়েন্ট গুলোকে আমরা অনেকটা মুভ করাতে পারি। এবার সাইনোভিয়াল জয়েন্টের আগে স্ট্রাকচারটা আগে দেখে নাও। এই যে এইটা একটা, এইটা একটা বোন, এইটা একটা বোন, দুটো বোনের এন্ডে কার্টিলেজের কভারিং থাকবে, কার্টিলেজের কভারিং থাকবে। এই যে কার্টিলেজ, আর্টিকিউলার কার্টিলেজ, যাতে করে এই বোনগুলো যখন, এই যে দেখো এই বোনগুলো যখন মুভমেন্ট করবে, বোনসের আগাগুলো হচ্ছে ফ্রিকশন হতে পারে, সেই জন্য ঘষা খেয়ে বোনস গুলো কিন্তু ক্ষয় হয়ে যেতে পারে। তার জন্য এরকম কার্টিলেজের একটা কভারিং থাকে।
আর এটার এই জায়গাটায় একটা দেখতে পাচ্ছি একটা মেমব্রেন দিয়ে ঢাকা, এই মেমব্রেনটাকে বলে সাইনোভিয়াল মেমব্রেন। ভেতরের দিকে একটা ক্যাভিটি থাকে যার মধ্যে একটা ফ্লুইড থাকে যেটাকে বলে সাইনোভিয়াল ফ্লুইড, যেটা হচ্ছে লুব্রিকেশন প্রোভাইড করে, মানে গ্রিজের মতো মেশিন পার্টস ইজিলি কখন মুভ করে যখন ওখানে গ্রিজ বা তেল দেওয়া থাকে। সাইনোভিয়াল ফ্লুইডও এখানে একটা গ্রিজের মতো কাজ করে যাতে জয়েন্টের মুভমেন্টটা খুব ভালোভাবে হয়, স্মুথলি হয়। আর এই যে এই বোন টু বোন এইটা যেটা, এইটা হচ্ছে আমাদের লিগামেন্ট। লিগামেন্ট যেটাকে বলে আর্টিকুলার ক্যাপসিউল, এইটা হচ্ছে একটা ফ্রিলি মুভেবল জয়েন্ট অর সাইনোভিয়াল জয়েন্টের স্ট্রাকচার। এবার সাইনোভিয়াল জয়েন্ট অনেক টাইপের হয়। সাইনোভিয়াল জয়েন্ট, এই আগে স্ট্রাকচারটা দেখে নাও, ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ ফ্লুইড ফিল্ড সাইনোভিয়াল ক্যাভিটি বিটুইন দ্য আর্টিকুলেটিং সারফেস অফ টু বোনস। সাইনোভিয়াল ফ্লুইড তো দেখিয়ে দিলাম, গ্রিজের মতো যেটা। আর এই ধরনের জয়েন্টস কনসিডারেবল মুভমেন্ট, মানে অনেকটাই মুভমেন্ট হয়। These joints help in locomotion and many other movements. Locomotion মানে যে পজিশন চেঞ্জ করতে, ওয়াকিং, রানিং, সুইমিং, ফ্লাইং, সব লোকোমোশন এই ধরনের ইয়ে দিয়েই হয়। তো এখানে দেখো সাইনোভিয়াল জয়েন্ট অনেক টাইপের হয়, এইটা আমি ডিটেলসেই পড়াবো। এখানে ডিটেলসে নেই বাট আমি ডিটেলসেই পড়াবো। বল এন্ড সকেট জয়েন্ট, তারপরে হচ্ছে হিঞ্জ জয়েন্ট, পাইভট জয়েন্ট, গ্লাইডিং জয়েন্ট, আর হচ্ছে স্যাডল জয়েন্ট। প্রত্যেকটা জয়েন্টের মানে নামের পাশে এক্সাম্পল দেওয়া আছে, যেমন বল এন্ড সকেট জয়েন্টের এক্সাম্পল বিটুইন হিউমেরাস এন্ড পেক্টোরাল গার্ডল। হিঞ্জ জয়েন্ট এক্সাম্পল দেওয়া আছে নি জয়েন্ট। পাইভট জয়েন্ট বিটুইন অ্যাটলাস এন্ড অ্যাক্সিস। গ্লাইডিং জয়েন্ট বিটুইন দ্য কার্পালস। স্যাডল জয়েন্ট বিটুইন কার্পাল এন্ড metacarpal of thumb are some examples. এবার দেখো বল এন্ড সকেট জয়েন্ট কি এক্সাম্পল দেওয়া আছে। সরি, হিউমেরাস তো, হ্যাঁ, হিউমেরাস এন্ড পেক্টোরাল গার্ডেল। এই যে এটা আমাদের পেক্টোরাল গার্ডেল, স্ক্যাপুলার, ক্ল্যাভিকল, আর এইটা হচ্ছে আমাদের হিউমেরাস। তোমাদেরকে আমি একটু আগেই দেখিয়েছি, আমি যদি স্ক্যাপুলাটাকে হাইড করি তাহলে এই যে এইটা হচ্ছে বল, হিউমেরাসের মাথাটা হচ্ছে বল। আর আমি যদি এবার হিউমেরাসটাকে হাইড করি, তাহলে এই যে গ্লিনয়েড ক্যাভিটি যেটা একটু আগে পড়েছিলাম, এই যে গ্লিনয়েড ক্যাভিটি, এই যে এইটা হচ্ছে সকেট। তাহলে সকেটের মধ্যে বলটা ঢোকানো থাকবে। বল এন্ড সকেট জয়েন্ট, বলটা হচ্ছে হিউমেরাসের মাথাটা, সকেটটা হচ্ছে স্ক্যাপুলার গ্লিনয়েড ক্যাভিটি। আরো একটা এক্সাম্পল লিখে রাখতে পারো সাইডে বইয়ের মধ্যে, সেটা হচ্ছে এই যে এটাও বল এন্ড সকেট জয়েন্ট। এই যে আমাদের ফিমারের মাথাটা, এটা হচ্ছে বল। আর আমি যদি ফিমারটাকে হাইড করি তাহলে এটার নাম কি ছিল মনে আছে, এই গর্তটার নাম অ্যাসিটাবিউলাম, এইটা হচ্ছে সকেট। তাহলে লিখে রাখো বিটুইন ফিমার অ্যান্ড পেলভিক গার্ডেল। কিভাবে লিখে রাখবা নিজেদের সুবিধা মতো, বই আর একটা এক্সাম্পল এটা লিখে রাখো, বিটুইন ফিমার অ্যান্ড পেলভিক গার্ডেল। ওটাও কিন্তু বল এন্ড সকেট জয়েন্ট। আচ্ছা, এইবার দেখো আমার এইখানটাতে দেখো, এইটা মনে করো সকেট আর এইটা মনে করো বল। এটা সকেট, এটা বল। এবার বল এন্ড সকেট জয়েন্ট এইভাবে আছে। এবার বলের মুভমেন্ট কি সব দিকে হবে, তাই কি না? সেই জন্য আমরা এই যে শোল্ডার জয়েন্টকে চারিদিকে মুভ করাতে পারি, আর এইটাকেও এরকম গোল গোল ঘোরাতে পারি। বল এন্ড সকেট জয়েন্টের মুভমেন্ট খুবই ফ্রিলি হয়, একদম ফ্রিলি হয়।
যেহেতু ওটা বল শেপ। তা বল এন্ড সকেট জয়েন্ট হয়ে গেল। এই যে তারপরে হচ্ছে হিঞ্জ জয়েন্ট। নেক্সট চলে আসো হচ্ছে হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ, এই যে দরজার, এই যে দরজার হিঞ্জ, এই যে কবজা দেখো, দরজার কবজা কয় দিকে খোলে? কয় দিকে খোলে? একদিকেই খোলে, শুধু ভেতরের দিকেই খোলে। আমি কি চাইলেও এটাকে বাইরের দিকে খুলতে পারবো? বাইরের দিকে কিন্তু খুলতে পারবো না। হিঞ্জ জয়েন্ট, এই যে আমাদের এলবো জয়েন্ট, তারপর হচ্ছে নি জয়েন্ট। তো এলবোকে আমরা শুধু ভিতরের দিকেই ভাঁজ করতে পারি, আমরা এই দিকে ভাঁজ করতে পারবো? একটু করে দিই, দাও সময়। তো এটা একদিকেই ভাঁজ হয়, তাই এটাকে বলে হিঞ্জ জয়েন্ট। এই যে নি, নিকে আমরা এই যে দেখো পেছনের দিকেই ভাঁজ করতে পারি, আমি এটাকে সামনের দিকে বসে এগুলো হচ্ছে নি জয়েন্ট। তাহলে হচ্ছে নি জয়েন্ট, সরি কি যেন বললাম, আচ্ছা বল এন্ড সকেট জয়েন্ট হচ্ছে এই যে এটা বল এন্ড সকেট জয়েন্ট, দেখে নাও। এই যে এটা হচ্ছে বল আর এটা হচ্ছে সকেট, সেটা তুমি যেটাই নাও সেটা। আর হিঞ্জ জয়েন্ট, এই যে দেখো এটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার। হিঞ্জ জয়েন্টের সিম্পল স্ট্রাকচার দেখো, আমরা দেখতে পাচ্ছি যে একটা বোন, এইরকম টাইপের দেখতে। আর এইটার মধ্যে যখন এই যে আরেকটা বোন যখন এরকম, এটা যখন এন্টার করানো থাকবে, এই দুই দিকে দেখো আটকে যাবে, বুঝলা? এই যদি এটাকে এরকম করে যদি আমি ঘোরাই, তাহলে এই দুই সাইডে গিয়ে কিন্তু আটকে যাবে, সেই জন্য এটা মানে এক সাইডেই ভাঁজটা হয়, গোটাটা হবে না। বলের যে সকেটটা যেরকম গোটাটাই মানে একটা গর্ত, এইটার গর্তটা আবার দুই দিকে এরকম আটকানো থাকে, তাই এটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। বল এন্ড সকেট জয়েন্টের সিম্পল স্ট্রাকচার এইটা, দেখো কিরকম সকেটের ভিতরে বল, বল শেপড হেডটা ঢুকানো আছে। আর এইটা হচ্ছে তোমার হিঞ্জ জয়েন্ট। এটা কোথায় হিঞ্জ জয়েন্টের এক্সাম্পল কি দেওয়া আছে? নি জয়েন্ট, আর একটা লিখে রাখো এলবো জয়েন্ট। বল এন্ড সরি কি যেন হিঞ্জ জয়েন্টের আর একটা এক্সাম্পল লিখে রাখো এলবো জয়েন্ট। দুটা করেই মনে রাখো, আরো অনেক এক্সাম্পল আছে, যাই হোক। আচ্ছা, এবার নেক্সট চলে আসা হচ্ছে পাইভট জয়েন্ট। দেখো পাইভট জয়েন্ট বিটুইন অ্যাটলাস এন্ড অ্যাক্সিস, তোমাদের মনে আছে কিনা জানি না। ভার্টিব্রাল কলামের প্রথম ভার্টিব্রি তাকে বলা হয় অ্যাটলাস, সেকেন্ড ভার্টিব্রি তাকে বলা হয় অ্যাক্সিস। এই যে পাইভট জয়েন্টের কোথায় গেল, এই যে পাইভট জয়েন্টের সিম্পল স্ট্রাকচার হচ্ছে এই যে এইটা, মানে একটা বোন এর এরকম এরকম ছোট্ট একটা গর্ত হবে, ওই গর্তটার মধ্যে আর একটা বোন এরকম ঢুকানো থাকবে। যেরকম এইটাকে মনে করো অ্যাটলাস ফার্স্ট ভার্টিব্রি, এটা মনে করো অ্যাক্সিস সেকেন্ড ভার্টিব্রি। আর সেই জন্য আমরা আমাদের এই যে স্কালটাকে এইরকম এতটা ঘোরাতে পারি এই অ্যাটলাস এন্ড অ্যাক্সিসের জয়েন্টের জন্য। তাহলে এইটা হচ্ছে তোমার পাইভট জয়েন্ট, এই স্ট্রাকচারটাকে পাইভট বলে। এগুলো সব মেকানিক্যাল টার্মিনোলজি। পাইভট হচ্ছে একটা মানে এই স্ট্রাকচারটাকে পাইভট বলে। ও নো, আবার ভুল করে দিলাম। এই যে ফার্স্ট বোন অ্যাটলাস, সেকেন্ড বোন অ্যাক্সিস, এদের দুজনের মাঝখানের জয়েন্টটা হচ্ছে পাইভট জয়েন্ট। দেখিনি, এই যে আমি অ্যাক্সিসটাকে সরালাম, হ্যাঁ
আচ্ছা, এই যে দেখো অ্যাক্সিস, সরি অ্যাটলাস, কোনটা, এটা তো, হ্যাঁ এটাই। এই যে অ্যাটলাসের ভেতরটা এরকম ফাঁকা আছে, ওটার ভেতরে থাকবে হচ্ছে তোমার, আবার এটা চলে গেল, অ্যাক্সিসের বোনটা ঢোকানো থাকবে। ভাই যে হারাই গেল না তো, হারাই গেল নাকি? কত বড় ভার্টিক্যাল কলাম রে ভাই! স্কালের মধ্যে ঢুকিয়েছি মনে হয়। হ্যাঁ, নাকের মধ্যে ঢুকিয়েছি। এখানে তো অ্যাটলাসটা দেখালাম, এবার অ্যাক্সিস, অ্যাক্সিসটাকে এই যে দেখো অ্যাক্সিসের এই যে বোনটা, এই বোনটা, যে এই বোনটা এরকম করে তোমার অ্যাটলাসের মধ্যে, তাহলে এইটা হচ্ছে তোমার পাইভট জয়েন্ট। আর নেক্সট, এটার আর কোনো এক্সাম্পল দিচ্ছি না এক্সট্রা, পাইভট জয়েন্ট এটাই মনে রাখো, এটাই সব থেকে পপুলার, এটাই পরীক্ষায় আসে। নেক্সট চলে আসে হচ্ছে গ্লাইডিং জয়েন্ট। হ্যাঁ ঠিক, গ্লাইডিং জয়েন্ট বিটুইন কার্পাল, আর একটা এক্সাম্পল লিখে রাখতে পারো, বিটুইন টার্সালস, বিটুইন টার্সালস। আচ্ছা, গ্লাইডিং জয়েন্টের পিকচারটা হচ্ছে এই যে, এইটা হচ্ছে গ্লাইডিং জয়েন্টের এক্সাম্পল, যেখানে একটা বোনের ফ্ল্যাট সারফেস আর একটা বোনের ফ্ল্যাট সারফেসের সাথে লেগে থাকে, একটা বোনের ফ্ল্যাট সারফেস আর একটা বোনের ফ্ল্যাট সারফেসের সাথে এরকম করে থাকে। আর এরকম করে থাকার জন্য এই যে দেখো, একটা বোনের উপরে আর একটা বোন এরকম গ্লাইডিং করে, এরকম গ্লাইডিং করে, স্লাইড করে এরকম টাইপের। এটা দেখতে পাওয়া যায় আমাদের রিস্ট, এই যে কার্পাল, সেইখানে কার্পাল আর অ্যাঙ্কেল মানে টার্সালে দেখতে পাওয়া যায়, ওখানকার মুভমেন্ট হয় এরকম স্লাইডিং মেকানিজম করে। আর আরেকটা কি আছে, স্যাডল জয়েন্ট, স্যাডল জয়েন্ট, এটাও অনেকটা স্লাইডিং মুভমেন্ট। এই যে দেখে নাও, এইটা হচ্ছে স্যাডল জয়েন্টের ছবি, না এটা কি, হ্যাঁ এটাই হবে। এই যে এইটা হচ্ছে স্যাডল জয়েন্টের ছবি। এক্সাম্পল দেওয়া আছে বিটুইন কার্পাল এন্ড মেটাকার্পাল, আর একটা লিখে রাখতে পারো বিটুইন টার্সাল এন্ড মেটাটার্সাল, বিটুইন টার্সাল এন্ড মেটাটার্সাল, এখানেও স্লাইডিং মুভমেন্টই হয়, অনেকটা গ্লাইডিং করার মতো। তাহলে এগুলো সব ছিল ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট, মানে ফ্রিলি মুভেবল জয়েন্ট, এগুলোকে আমরা মুভ করাতে পারি। নাও এবার তাড়াতাড়ি আমরা ইয়েগুলো করে নিই, কি বলে, ডিসঅর্ডার গুলো করে নিই। আহ মায়াস্থেনিয়া গ্র্যাভিস, মায়াস্থেনিয়া গ্র্যাভিস, এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার। এবার অটো ইমিউন ডিসঅর্ডার কিভাবে বুঝাবো, তো ক্লাস 12। অটো ইমিউন ডিসঅর্ডার মানে শোনো, যখন তোমার বডির ইমিউন সিস্টেম, মানে তোমার বডির যে ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেলের ফাংশন কি, জার্মসকে কিল করা। যখন তোমার বডির ডব্লিউবিসি তোমার বডির সেলকেই মারতে শুরু করে, মানে তোমার বডির সেলকেই ভাবে যেন এগুলো জার্মস, ফরেন পার্টিকেল, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, অটো ইমিউন ডিসঅর্ডার, when the immune system cannot identify between self
and non-self cells or particles and start to destroy own cells is called autoimmune disorder. তো মিসথেনিয়া গ্রেভিস এটা একটা এক্সাম্পল, এরকম আরো অনেক অটোইমিউন ডিসঅর্ডার আছে, ওগুলো ক্লাস 12-এ পড়বে। তো এই ডিজিজটা হলে কি হয়, তোমাদের নিউরোমাস্কুলার জাংশন মনে আছে? নিউরোমাস্কুলার জাংশন, যেখানে নিউরন আর মাসলের যে এর আগের দিন পড়ালাম, ওই জায়গাটা এফেক্ট করে, আর তার জন্য ফ্যাটিক হয়ে যায়, মানে মাসল তোমার ঠিক করে মুভ করতে পারে না, উইকনিং হয়ে যায়, আর প্যারালাইসিস হয়ে যেতে পারে, স্কেলিটাল মাসলের প্যারালাইসিস হয়ে যেতে পারে। 2 নাম্বার হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফি। মাস্কুলার ডিস্ট্রফি মানে হচ্ছে প্রগ্রেসিভ ডিজেনারেশন অফ স্কেলিটাল মাসল, মানে মাসল লুজ করতে থাকবে। এটাও একটা জেনেটিক ডিসঅর্ডার, মানে বাবা মার থেকে আসে। 3 নাম্বার হচ্ছে টিটেনি, ওই যে রাস্টেড আয়রন বা রাস্টেড মেটাল দিয়ে কেটে গেলে যেই রোগটা হয়, টিটেনাস ইনজেকশন যেটার জন্য নিতে হয়। তো এটা একটা ব্যাকটেরিয়াল ডিসঅর্ডার। তো এই টিটেনিটার জন্য কি হবে, র্যাপিড স্প্যাজম। স্প্যাজম মানে এই যে এরকম মাসল গুলো এরকম এরকম করে এরকম এরকম হতে থাকবে, মানে বডি মাসল গুলো নিজে নিজে এরকম স্প্যাজম হতে থাকবে, মানে ওয়াইল্ড কন্ট্রাকশন, আর ডিউ টু লো ক্যালসিয়াম আয়ন ইন দা বডি ফ্লুইড। কারণ আমরা জানি মাসল মুভমেন্ট কিসের জন্য হয়, ক্যালসিয়াম আয়নের জন্য হয়। 4 নম্বর হচ্ছে আর্থরাইটিস, মানে জয়েন্ট গুলো ফুলে যায়, ইনফ্লামেশন মানে ফুলে যাওয়া। অস্টিওপোরোসিস মানে বোনস গুলো ফুটো ফুটো হয়ে যায়। অস্টিও মানে বোন, পোরস, পোরোসিস, পোর মানে কি ফুটো, বোনস গুলো ফুটো 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 হয়ে যায়, মানে কি বোন গুলো হচ্ছে তোমার এই ডিক্রিজড বোন মাস, মানে ক্যালসিয়াম কমে যাওয়া। আর এটার জন্য চান্সেস অফ ফ্র্যাকচার বেড়ে যায়, ইনক্রিজড চান্সেস অফ ফ্র্যাকচার। ইভেন এমনও হতে পারে যে একটুখানি লাফালো আর পাটা ভেঙে গেল। এগুলো এজড হয়, এই যে এটা বিশেষ করে মেয়েদের হয়, ডিক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন, মানে ইস্ট্রোজেন কমে গেলে এটা হতে পারে। আর লাস্ট হচ্ছে গাউট। গাউট মানে হচ্ছে জয়েন্টের মধ্যে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল যদি অ্যাকুমুলেশন হয়, মানে জমতে থাকে, তাহলে জয়েন্ট ফুলে যাওয়া, ওটাকে বলে গাউট, মানে বাতের ব্যথা। যাও ছুটি। হ্যাঁ।